সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। চাঁদপুরের কচুয়ায় উপজেলায় বেসরকারি হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কেয়ার ডিজিটাল হসপিটালের অপারেশন থিয়েটার, সিলগালা সহ 3 হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট 90,000 টাকা জরিমানা করা হয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার বাপ্পি দত্ত রনি। এ সময় বিভিন্ন ধরনের ত্রুটি ও কেয়ার ডিজিটাল হাসপাতালে ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা প্রদানের অপরাধে অপারেশন থিয়েটার, সিলগালা ও 50,000 টাকা জরিমানা, ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে 35,000 ও কচুয়া কাজী ডিজিটাল মেডিকেল সেন্টারকে 5,000 টাকা জরিমানা করা হয়। সাভারে মেট্রো রেলের ডিপোতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ হেমায়েতপুরের চাদুরচর এলাকায় মেট্রো রেল ডিপোতে অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম। তিনি বলেন, চাদুরচর এলাকায় সরকার কর্তৃক একাধিকবার নোটিশ দেওয়া হলেও অনেকেই জোর করে বসবাস করছেন, তাই আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রাজশাহী সীমান্তবর্তী চর ভুবনপুর এলাকায় ভারত থেকে আসা 2 কোটি টাকা মূল্যের 2 কেজি হেরোইন সহ এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। এ ঘটনায় আরেক চোরা কারবারি পালিয়ে যায়, তবে মাদক বহনের মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আশারিয়াদহ চর ভুবনপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনায় এসব হেরোইন ও চোরা কারবারি আটক করে বিজিবি। গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবি ব্যাটালিয়ন। সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ সহ ডাকাত করিম শরীফ বাহিনীর 2 সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন দাকব আদাছগি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার HMM হারুন রশিদ এ তথ্য জানান। এ সময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদাছগি এলাকায় অভিযান চালিয়ে ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী মোহাম্মদ সাদ্দাম খান ও আব্বাস মোল্লাকে আটক করা হয়। এ সময় 2টি একনলা বন্দুক, একটি শটগান, অস্ত্র তৈরির সরঞ্জাম, 23 রাউন্ড কার্তুজ, 204 রাউন্ড ফাঁকা কার্তুজ ও 2টি কাঠের নৌকা উদ্ধার করা হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ডাকা কর্মবিরতি চলছে। আজ টানা 3য় দিনের মতো এই কর্মসূচি পালন করছেন তারা। ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছিতের ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। আগামী 7 দিনের মধ্যে শিক্ষকদের 5 দফা দাবি বাস্তবায়ন না হলে আন্দোলনকারীরা কর্মস্থলে যোগদান করবেন না বলেও জানিয়েছেন। বান্দরবানের থানচি উপজেলার মংখয় পাড়ায় এক নারীকে গণধর্ষণের পর হত্যার প্রতিবাদে ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। খাগড়াছড়ি শাপলা চত্বরে শিক্ষার্থীদের উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, খেয়াং সম্প্রদায়ের নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষার্থী কবিতা চাকমা, ত্রিপিটক চাকমা, জয়া ত্রিপুরা সহ অনেকে। কুমিল্লার বুড়িচংয়ের সাবেক সেনা সদস্যের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার উত্তর ভারেল্লা ইউনিয়নের পারুয়া গ্রামের সাবেক সেনা সদস্য মোহাম্মদ আবুল হোসেনের বাড়িতে গতরাত 2:30টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে, তবে তার আগেই বাড়ির কয়েকটি ঘর পুড়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাবেক সেনা সদস্য মোহাম্মদ আবুল হোসেন। তিনি অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতা জেরে মোমেন নামে এক ব্যক্তির নেতৃত্বে হামলা চালায় স্থানীয় আবুল হাশেম, মাসুদ, ইউসুফ, হাবিব, মফিজ, নোমান সহ আরও কয়েকজন। হামলাকারীরা তাদেরকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। এ সময় লুট করে নেওয়া হয় 7 লাখ টাকা, 3 ভরি স্বর্ণ। এমনকি মারধর করা হয় নারী ও শিশুদের। পরে ভুক্তভোগী 999-এ ফোন করলে পুলিশ তাদেরকে উদ্ধার করে। এ বিষয়ে অভিযুক্তরা বলেন, বিষয়টি সম্পূর্ণ বানোয়াট
ও মিথ্যা। তারা বলেন সাবেক ওই সেনা সদস্যের ছেলের সাথে তাদের লেনদেন রয়েছে, কিন্তু হামলা বা লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। গাজীপুরে একটি টিনশেড মার্কেটে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার। শ্রীপুর উপজেলার কেওয়া পূর্ব এলাকায় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ও গ্রামবাসী। এ সময় পৌর জাসাসের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত নূর মোহাম্মদ ও জয়নাল আবেদের নেতৃত্বে তার মার্কেটে হামলা চালানো হয়। ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় তারা। মানববন্ধনে আনোয়ার হোসেন, সোহান আহমেদ সোহাগ সহ স্থানীয়রা বক্তব্য রাখেন। চট্টগ্রামে বসতভিটা থেকে উচ্ছেদের জন্য বারবার হামলা, মিথ্যা মামলা ও হত্যার হুমকির অভিযোগে আপন ভাইসহ হামলাকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। লোহাগাড়া উপজেলায় লিখিত বক্তব্যে ভুক্তভোগী জিয়াউদ্দিন বলেন, পৈতৃক বসতভিটা থেকে উচ্ছেদ করতে তামাকে প্রতি মুহূর্তে জীবনাশের হুমকি দিয়ে যাচ্ছে তারই ভাই। বর্তমানে তিনি ও তার পরিবার 4টি মিথ্যা, ভিত্তিহীন ও সাজানো মামলার আসামি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রতিকার চান এই ভুক্তভোগী। চট্টগ্রামে আগুনে পুড়ে যাওয়া অসহায় পরিবারকে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়েজ চৌধুরীর সার্বিক সহযোগিতায় নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করা হয়েছে। উপজেলার ক্ষতিগ্রস্ত ওই পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান সুমন, কুটিবিলা 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের, সৌদি আরব কেন্দ্রীয় শাখার উপদেষ্টা রফিক আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দীর্ঘ 9 মাস পর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস পুনরায় চালু হলেও ভোগান্তি থেকে মুক্তি মেলেনি সাধারণ মানুষের। সেবা প্রত্যাশীরা জানান, দীর্ঘদিন পর অফিস চালু হওয়ায় অফিসে উপচে পড়া ভিড়। এই সুযোগে কর্মকর্তারা আগের মতোই দালাল চক্রের মাধ্যমে কাজ নিচ্ছেন। এছাড়া দীর্ঘ লাইনে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ জামাল হোসেন জানান, গত বছরের 18 জুলাই রাতে ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্বৃত্তরা হামলা চালায়। তখন গ্রাহকদের 8,000 প্রস্তুতকৃত পাসপোর্ট পুড়ে যায়। এতে আনুমানিক 3 কোটি টাকার ক্ষতি হয়। নতুন করে অফিস শুরু হওয়ায় এবার সেবা প্রত্যাশীরা দুর্ভোগ লাঘব হবে। সিরাজগঞ্জের চলনবিলের তারাশে প্রোগ্রাম অফ এগ্রিকালচারাল অ্যান্ড ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কৃষকদের মিলন মেলা হয়েছে। উৎসবমুখর পরিবেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন করে। উপজেলা পরিষদ হলরুমে তারাশ উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন গ্রাম থেকে আগত 70 জন কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজম আহসান শহীদ সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের মনিটরিং অফিসার মাসুদ আহমেদ, তারাশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম সহ অন্যরা। চট্টগ্রাম ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুল হান্নানের 32তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিন, কেন্দ্রীয় শ্রমিক দল যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার সহ অনেকে। চাঁদপুরের বৃহত্তর তেতইয়া দক্ষিণ পাড়ায় অবস্থিত তেতইয়া আবেদন আলী
একাডেমি স্কুলে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষার্থীদের রোদ বৃষ্টি ঝড় তুফানেও পাঠদান চলছে টিন শেড ঘরে, যার ফলে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। ছোট ছোট শ্রেণীকক্ষে পাঠদান দিতে চরম হিমশিম খেতে হয় শিক্ষকদের। স্কুলটি জাতীয়করণ ও একটি পাকা ভবন করে দেওয়ার জন্য সরকার প্রধানের নিকট অনুরোধ করেন শিক্ষক ও গ্রামবাসীরা। বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা সালমা বেগম বলেন, ঝড় বৃষ্টিতে ক্লাস নেওয়া দুরূহ, তাই দ্রুত এই বিষয়ে ব্যবস্থা না নিলে স্কুলটি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কাও করেন তিনি। বহুত মেহনতে এই জায়গা আমরা কিনছি, কিনে আবার দিছি। এখন মনে করেন এই এলাকাটা খোলা পায়নি, এখন লেখাপড়া করতে পারে না। মাঠটা আমাদের বড় জরুরি, বাচ্চাদের খেলাধুলার জন্য। দ্বিতীয় কথা হলো এই স্কুলটা আমাদের সরকারি করা অত্যন্ত জরুরি, হলে আমাদের হতদরিদ্র যে বাচ্চারা আছে এলাকার, তারা শিক্ষা থেকে বঞ্চিত হবে না। ফেনীর সোনাগাজীতে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদী গর্ভে ইতিমধ্যে বিলীন শতাধিক ঘরবাড়ি, নদীর বুকে চলে গেছে বিস্তীর্ণ ফসলি জমি। ভাঙন প্রতিরোধের দৃশ্যমান কোনো কর্মসূচি না থাকলেও শুধু আশ্বাসে সীমাবদ্ধ পানি উন্নয়ন বোর্ড। কাজী হাবিবুল্লাহ সুমনের রিপোর্ট, জানাচ্ছেন জাবালুন নূর। 2024-এর আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনী নদীর ওপর নির্মিত মুসাপুর রেগুলেটরটি বিলীন হয়ে যাওয়ায় ফেনী ও নোয়াখালী অঞ্চলের নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাজারো মানুষ দিশেহারা। নদীতে বিলীন গ্রামের পর গ্রাম, ঘরবাড়ি, ফসলি জমিসহ পাকা সড়ক। নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে অন্যত্র চলে গেছেন অনেকে। যারা আছেন তারাও রয়েছেন আতঙ্কে। এই নদীটা এখান থেকে 1 কিলো পশ্চিমে ছিল, ক্রমান্বয়ে নদীটা ওইদিকে চর দিয়ে যাচ্ছে, এইদিকে নদীটা ভাঙতে ভাঙতে কারামতিয়া কাজিরাট রাস্তার প্রায় নিকটে এসেছে। বাড়িটা বা যাই দূর আছে এটা বাঁচাবার চেষ্টা করি আর কি, আমরা রাস্তাটা বাঁচে এটা কিছু আমরা চাই আশা করি। এখন যদি সরকারে কোনো উদ্যোগ না নেয় তাহলে তো আমরা বাকি লোকগুলো আছি, এরা আমার বাঁচার কোনো রাস্তা থাকতো না। গেল বছর বন ও জলবায়ু উপদেষ্টা মুসাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন করে গণশুনানিতে অংশ নিলেও কার্যত কোনো পদক্ষেপ দেখছেন না স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। যদি অতি সত্বর এই মুসাফির রেগুলেটর নির্মাণ না করা হয় তাহলে আরো শত হাজার হাজার বাড়িঘর, ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, যে কোনো দুর্ঘটনার আগে, ভয়াবহ অবস্থার আগে সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন প্রতিরোধে বিশ্বব্যাংকের অর্থায়নে 171 কোটি টাকা ব্যয়ে অচিরেই কাজ শুরু হবে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট বি স্ট্রং নামে একটি প্রকল্প ইতিমধ্যেই একনেকে পাশ হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এর আওতায় এই সমস্ত ভাঙন স্থানে ভাঙন প্রতিরোধমূলক কাজ সম্পন্ন করতে পারব। বছরের পর বছর বন্যা কবলিত মানুষকে আশ্বাসে সীমাবদ্ধ না রেখে কার্যকর পদক্ষেপ দেওয়ার দাবি স্থানীয়দের। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।